আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে কিছুটা সময় কাটাবো ও কথা বলবো বলে। তো আজকে যিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন ওনার সাথে একটু আজকে পরিচয় করে নেব। তো নমস্কার স্যার, পরিচয়টা আপনার একটু জেনে নেব আমরা। আমার নাম রাকেশ পাল, আমি একজন স্নাতকোত্তর শিক্ষক। আমি বর্তমানে গোমতী জেলার উদয়পুর মহকুমার তৈনানী গ্রামের পিকেসি পাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত আছি। তো এরপরে আপনার কাছে জেনে নেব যে আমাদের এই পজিটিভ বার্তার অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। এই যে আপনাদের যে নাম পজিটিভ বার্তা, সেই নামটার মধ্যেই কিন্তু অনেক পজিটিভিটি আছে। আমাদের সমাজটা এখন নেতিবাচক নেগেটিভিটিতে ভরে গেছে। আমরা চাই প্রত্যেকটা বাচ্চাকে পজিটিভ বা সুস্থ সংস্কৃতি দিতে। আমরা যদি সুকান্ত ভট্টাচার্যের কথাই বলি যে এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছেই আমার দৃঢ় অঙ্গীকার। তো আমি আমাদের বাচ্চাটাকে কি দিয়ে যাচ্ছি? শুধু নেগেটিভিটি, এই সাম্প্রদায়িক হিংসা, অশান্তি, এগুলি দিয়ে যাচ্ছি। আমরা চাই প্রত্যেকটা বাচ্চাকে সুস্থ সংস্কৃতি দিতে। তার জন্য পজিটিভ বার্তা এই চ্যানেলটাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আপনাকেও। তো আমরা জেনে নেব যে এই পজিটিভ বার্তার অনুষ্ঠান যদি দেখতে হয় তো চোখ রাখুন অবশ্যই পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান এবং ত্রিপুরা নলেজ সিটির পেজে। তো আমরা স্যারের সাথে কিছু কথোপকথন করে নেব এখন এই অনুষ্ঠানের মাধ্যমে। তো স্যারকে প্রথমে যে প্রশ্নটা আমি করে নেব স্যারের কাছে, যে আমরা বাচ্চারা গড়ে তোলার পেছনে যে টিচারের যে ভূমিকা বা বাবা মায়ের যে ভূমিকা, একটা বাচ্চাকে শুরু থেকে প্রথম তার একদম পূর্ণাঙ্গ অবস্থায় গড়ে তোলার যে ভূমিকাটা, এটা কি হওয়া উচিত আমাদের? দেখুন, একজন শিক্ষক হিসেবে আমাদের কাজ বাচ্চাটার সামনে নিজের ব্যক্তিত্বটাকে তুলে ধরা। প্রথমত একজন স্টুডেন্ট সে বই থেকে যা শেখে তার থেকে বেশি শেখে শিক্ষকের ব্যক্তিত্ব থেকে। তো আমি যদি আমার বাচ্চাটার সামনে নিজেকে সুস্থভাবে প্রেজেন্টেশন করতে না পারি, তাহলে আমার বাচ্চাটা কিন্তু নেগেটিভ ভাবনা চিন্তায় নিয়ে যাবে। ধরুন একজন পাগল, সে একটা বাচ্চাকে বলছে যে সূর্য পূর্ব দিকে উঠে, আর আমি একজন শিক্ষক, আমি বলছি সূর্য পশ্চিম দিকে উঠে। বাচ্চাটা কিন্তু আমাকেই মেনে নেবে, কারণ ওর বিশ্বাস স্যার ভালো কথা বলে, সত্যি কথা বলে, আর পাগল যে হে মিথ্যা কথা বলে। কিন্তু ওই যে তার অন্ধবিশ্বাস, সেটাকে কিন্তু আমরা তার দুর্বলতা ভেবে শেষ করে দিচ্ছি। তো আমাদের টিচারদের উচিত আমার উন্নত ব্যক্তিত্ব, চরিত্রবান হওয়া প্রথমত, তারপরে হচ্ছে আমার বিষয় জ্ঞান। বাচ্চাটাকে নিজের মতো করে, শুধুমাত্র সরকারি যে নিয়ম নীতি তার মধ্যে নিজেকে আটকে না রেখে তার বাইরে গিয়েও আমার বাচ্চাদের জন্য কাজ করতে হবে। ঠিক। আর মা বাবার যে ভূমিকাটা, মা বাবাদের উচিত শুধুমাত্র পুঁথিগত শিক্ষা, যে স্কুল যাও আসো, পরীক্ষাতে নম্বর পাও, বড় বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করো, সেটাই শেষ কথা না। বাচ্চাকে মূল্যবোধের শিক্ষাটা আমার দিতে হবে। কারণ দেখা যায় এখনকার সমাজে বৃদ্ধাশ্রমগুলি ভরে গেছে, অনাথ আশ্রমগুলি ভরে গেছে। কেন? কারণ আমরা বাচ্চাকে আসলে মূল্যবোধের শিক্ষাটা দিতে পারছি না। আমরা যখন ছোট ছিলাম, আমরা বাল্য শিক্ষা, বর্ণ পরিচয় বইগুলি পড়তাম, কিন্তু এখন এই বইগুলি না এক প্রকার উঠে গেছে। আমাদের বাচ্চারা মনে হয় না এই বইগুলির নাম জানে। কিন্তু এই বইগুলি কিন্তু একটা সুস্থ স্বাভাবিক মানুষ গড়তে তার অবদানকে আমরা শ্রদ্ধার সঙ্গে মনে রাখতে হবে। এই জায়গাতে কিন্তু আমাদের একটু ব্যর্থতা রয়ে গেছে। বা ছোটবেলা আমরা বিভিন্ন নীতি কথামূলক গল্প পড়তাম, যেগুলি আমাদেরকে সুস্থ মানুষ হিসেবে গড়ে তোলে, যেগুলি এখন কিন্তু আমরা প্রায় নেই বললেই চলে। কিন্তু সেদিকটা আমাদের মাথায় রাখতে হবে। শুধু নম্বরের পিছনে বা আমাদের যে কারিকুলাম সেটাই শেষ করব না, তার বাইরে গিয়েও আমাদের ঠাকুরমার ঝুলি বা বিভিন্ন মহাপুরুষরার জীবনী হোক না সে বিদেশি, যদি বিদেশি কোনো মহাপুরুষ হোক, তার কথাটা যদি আমার মধ্যে পজিটিভ চেঞ্জেস নিয়ে আসে, হোক না সেটা আমরা বাচ্চাকে শেখাতে পারি। ঠিক, একদমই তাই। তো এরপরে স্যারের কাছে আমরা জেনে নেব যে ক্লাসের মধ্যে স্যারদের যে মনোযোগী করবেন স্টুডেন্টদের, যে ক্লাসটা ঠিকভাবে মনোযোগটা কীভাবে আসবে স্টুডেন্টদের ক্লাসের ভিতরে? দেখুন, অনেক সময় অনেক শিক্ষকরা বলে যে আমার ক্লাস স্টুডেন্টরা মনোযোগ দিয়ে শোনে না। সেখানে কিন্তু একজন টিচার হিসেবে আমরা ব্যর্থ। কিন্তু তার আমাদের প্রথম কাজ হলো স্টুডেন্টের মনোযোগ আনা। তার জন্য কি করতে হবে? ক্লাসরুমটাকে তৈরি করা। প্রথমত ক্লাসে ঢুকে দেখা যায় স্টুডেন্টরা যে যেখানে খুশি বসে থাকে, বা তার যে কারিকুলামটা সেটাতে তার মনোযোগ নেই। কেন মনোযোগ নেই? প্রথমত সে এইটা চায় না, আমি যে জিনিসটা পড়াতে গেছি সেটা ও চায় না। কিন্তু তো বাচ্চাটা কি চায়? আজকের শিক্ষাটা কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষা। এখন কিন্তু আমি যা চাই সেটা পড়ালে হবে না, কিন্তু বাচ্চাটা কি চায় সেটাকে আমার দেখতে হবে। তার চাহিদা মতো যদি আমি তাকে দিতে পারি, শেখাতে পারি, সে অবশ্যই মনোযোগী হবে। এখানে
আমার কথা শুনবে। কিন্তু আমরা যদি বলি সে কথা শুনে না, সেটা তো আমার ব্যর্থতা। প্রথমত আমাদের ক্লাসরুমটার সিচুয়েশনটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। দ্বিতীয়ত বাচ্চার চাহিদাকে গুরুত্ব দিতে হবে, তাকে তার মতো করে বোঝাতে হবে। একটা ক্লাসের মধ্যে সবাই কিন্তু ব্রিলিয়ান্ট না, এখানে দুর্বল ছেলে মেয়েও রয়েছে। তো প্রত্যেকের কথা মাথায় রেখে আমাকে এমনভাবে পাঠদান করতে হবে যাতে ক্লাসের একদম দুর্বল স্টুডেন্টটাই হোক আর মাঝারি স্টুডেন্ট হোক আর যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হোক, সবার কাজে লাগে পড়াটা। ঠিক, একদমই তাই। তো এরপরে আমরা স্যারের কাছ থেকে আরও কিছু জেনে নেব যে বর্তমানে আমরা বাবা মায়েরা চাকরি সূত্রে আমাদেরকে বাইরে থাকতে হয়, তো বাচ্চাকে ঘরে রেখে যেতে হয় কোনো কেয়ারটেকারের কাছে। তো এই ক্ষেত্রে বলবো আমাদের বাবা মার কি ভূমিকা থাকা উচিত? দেখুন, আজকের প্রতিযোগিতার বাজারে আমাদের কাজ করতেই হবে। আমরা দেখি মা বাবারা, সেটা শহর হোক আর গ্রামে হোক, ওরা সকাল হলে কাজে চলে যাচ্ছে, কিন্তু একটা বাচ্চা এই যে মায়ের স্নেহ পরশ সেটা থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু আমরা যখন বাড়িতে ফিরে আসি তখন কিন্তু একটা সময় কিন্তু আমরা বাচ্চাকে কিন্তু সময়টা দিতে পারি, কিন্তু আমরা ওই সময়টাও কি করি, মোবাইল নিয়ে বসে যাই দুইজন দুই দিকে। তো বাচ্চাটা সে মার স্নেহ আদর পরশ সেগুলি পায় না। কিন্তু যার দরুন পরবর্তী সময়ে বাচ্চাটা যখন মানুষ হয়, অনেক বড় হয়, তখন মা বাবার সঙ্গে তার যে নারীর সম্পর্কটা সেখানে একটা কিন্তু ছেদ পড়ে যায়। কারণ আমরা ছোটবেলা থেকে কিন্তু তাকে সে মায়ের স্নেহ পরশটা দিয়ে বড় করতে পারিনি। কিন্তু তাকে বড় করেছি কোথায়, কোনো ক্রেশে দিয়ে বা বাড়িতে কোনো লোক রেখে তার কাছে বড় করেছি। সেখানে একটা আমাদের ব্যর্থতা। যতটা সময় থাকে আমরা বাচ্চাকে সময় দেব, সেখানে মায়ের স্নেহ পরশ দিয়ে যদি আমরা বড় করে তুলতে পারি বাচ্চাটাকে, সে সেইভাবেই বড় হয়ে উঠতে পারে। আর বাচ্চার সামনে মানে নেতিবাচক কোনো কথাবার্তা বলা যাবে না। আমরা দেখি অনেক সময় মা বাবা কোনো বিষয় নিয়ে বাচ্চার সামনে ঝগড়া করছে, এগুলি একদম করা ঠিক না। একদম তাই। যদি সমস্যা হয় আমরা পরবর্তী সময় সেটা মিটমাট করে নেব, কিন্তু বাচ্চার সামনে যখন করি না, বাচ্চাটা কিন্তু সেখানে কিন্তু প্রতিরোধ করতে পারে না। তার ভেতরে কিন্তু এটা বাজে যে কেন এরকম হচ্ছে ঘরের মধ্যে, সেইটা কষ্টটা সে সব থেকে বেশি পায় অবশ্যই। এবং অবসর সময় সেইগুলি ভাবে, কিন্তু তার মধ্যে একটা মানে নেতিবাচক চিন্তা চলে আসে এখানে। এগুলি করা ঠিক না। বাচ্চাকে সবসময় দেখাতে হবে আমাদের মধ্যে সদ্ভাব আছে, সুন্দর পরিবেশ আছে, আমরা সেটাই শিখবে তাহলে দেখে। সেটাই, একদমই তাই। ধন্যবাদ স্যারকে। তো আমরা নেক্সট যে প্রশ্নটা স্যারের কাছে নিয়ে আসব সেটা হচ্ছে, একটি বাচ্চাকে ছোট থেকে বড় হতে গেলে অর্থাৎ তার জীবনে প্রতিষ্ঠিত করতে গেলে আমাদের সমাজে বাবা মায়েদের কি ভূমিকা থাকবে? আমাদের মা বাবাদের ভূমিকা থাকবে শুধু পুঁথিগত শিক্ষা না, তার পাশাপাশি বাচ্চাকে মূল্যবোধের শিক্ষাটা দেওয়া। দেখুন, আমরা বাচ্চাকে শিক্ষিত করছি ইংলিশ মিডিয়াম স্কুলে হোক বা বাংলা মিডিয়াম স্কুলে হোক, তাকে আমরা ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, পরবর্তী সময়ে সে বড় বড় সার্টিফিকেট নিয়ে অনেক টাকা রোজগার করবে, বাইরে চাকরি করবে, কিন্তু শেষ সময়ে মা বাবাকে দেখার মতো আর পাশে কেউ নেই। তাহলে আমরা সন্তানকে এতটা মানে আশা নিয়ে বড় করছি, শেষ সময় আমি বাচ্চাটার যে মা বাবার পাশে থাকা, একটু দয়া স্নেহ মায়া মমতা, সেটা থেকে কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি শেষ বয়সে। তো আমাদের কি করা উচিত, বাচ্চাদের সঙ্গে ছোটোবেলা থেকে তাকে মূল্যবোধের শিক্ষাটা দাও, যে একজন মা বাবার মূল্য একটা বাচ্চার জীবনে কতটুকু। একটা মা বাচ্চা জন্ম দিতে গিয়ে মারাও যায়, কিন্তু আমরা যখন বড় হই, মানুষ হয়ে প্রতিষ্ঠিত হই, সেই মা বাবার কথাটা আমরা ভুলে যাই। তুমি বিদেশে চাকরি করো, তুমি তোমার মা বাবাকে সঙ্গে নিয়ে যাও না, কিন্তু দেখা যায় মা বাবা পড়ে আছে বাড়িতে কোনোরকমভাবে মাথা গুঁজে, আর সে লাক্সারি লাইফ কাটাচ্ছে। এটা আমরা কোন সংস্কৃতিতে ফিরে যাচ্ছি? মা বাবা শেষ বয়সে তার জায়গা হচ্ছে বৃদ্ধাশ্রমগুলিতে। এই রাজ্যেও কয়েকটা বৃদ্ধাশ্রমে আমি গেলাম, ওনাদের সন্তান আছে কিন্তু তারপরও বৃদ্ধাশ্রমে। কেন? বাড়িতে সেই মা বাবা বাচ্চার মতো কোনো রসদ পাচ্ছে না, সে তার মতো করে নিজেকে তৈরি করছে। তো এই শিক্ষাই আমি ওকে দিলাম। তখন আমাদের মধ্যে প্রশ্ন থাকে, তাকে কোন শিক্ষা দিলাম? আমাদের কিন্তু ব্যর্থতা এটা। তো বাচ্চাদের শুধুমাত্র পুঁথিগত শিক্ষা সেটাই শেষ না, তাকে মূল্যবোধের শিক্ষাটা দিতে হবে, যে প্রত্যেকের জীবনে প্রত্যেকের অবদান, সেটা মানুষ হোক কোনো বস্তু হোক, সব কিছুর অবদান সেটাকে আমাদের মানতে হবে। তাহলে হয়তো আমরা শেষ বয়সে বাচ্চাটার একটু পরশ পেতে পারি। একদম তাই। তো এবং ছোটবেলা থেকে আমরা শেখাবো যে মূল্যবোধ কি, তো এবং গুরুজনদের থেকে শুরু করে এবং সকলকে যেন শ্রদ্ধা সঙ্গে দেখতে পারে, এবং পরবর্তী জীবনে যাতে বাবা মা অসুস্থ হলে বা কেউ যদি রাস্তাঘাটেও বলুন অসুস্থ যদি হয়ে থাকে, বা কিভাবে সমাজের সেবা করতে হবে ইনস্ট্যান্ট, যদি আমার এখন দরকার পড়ে না, আমাকে সেবাটা দরকার উনার, আমার সেবাটা উনার দরকার, এই শিক্ষাগুলো অবশ্যই আমাদের প্রতিটা বাচ্চাকে দেয়া দরকার। তো ধন্যবাদ আমি ম্যাডাম একটা কথা যোগ করি। হ্যাঁ বল। ধরুন আপনার কাছে একটা স্বর্ণের কানের আছে আর একটা বাজারের কেনা কানের আছে, দুইটার মূল্য দুই রকম। হ্যাঁ। আপনি বাজারে যে 5 টাকা বা 10 টাকার কেনা কানেরটা
সেটাকে কিন্তু আপনি যেখানে খুশি রেখে দেন, কারণ এটা হারিয়ে গেলে কোনো সমস্যা নেই আমার। কিন্তু স্বর্ণের কানেরটাকে আপনি গডরেজে শোকেসে নিয়ে তালা দিয়ে রাখেন কেন? ওইটার মূল্য অনেক বেশি। তাহলে আমাদের বাচ্চাটাকে এই শিক্ষাটা কেন দেই না? সে কোনটাকে কতটুকু মূল্য দিতে হবে এই বোধ তার মধ্যে নেই, হারিয়ে যাচ্ছে। একদম তাই। আমরা সমাজে যাদেরকে নিচু জাতের মানুষ বলি, ওই ধরনের লোকগুলাকে বলি, আমরা বাচ্চাটার সামনে পরিচিত করে ওরা ছোট জাতের মানুষ, নিচু জাতের মানুষ। কিন্তু আমরা ভুলে যাই আমাদের এই সুস্থ সমাজটা কিন্তু ওদের জন্যই টিকে আছে। আজকে আমি যে জুতোটা পরে আসলাম এখানে, যদি ওই লোকটা যদি এই জুতোটা তৈরি করে না দিত, তাহলে আমি এখানে কীভাবে আসতাম? আমার শার্টটা বলুন, প্যান্টটা বলুন, একদম। ওরা তো নিচু শ্রেণীর মানুষ। তো কিন্তু আমরা কি করছি? ওদেরকে ছোট জাতের মানুষ বলছি। আজকে যেটা আমাদের একদমই উচিত নয়। যেই ঘরটায় বসে আছি সেই ঘরটা যিনি বানিয়েছেন ওরা কিন্তু করে ঘরে থাকে, আমি এই ঘরটায় আরাম আয়েশ করছি, কিন্তু ওদেরকে আমরা ছোট জাতের মানুষ বলি। কিন্তু আমি মনে করি সমাজের চালিকা শক্তি কিন্তু ওই ছোট জাতের মানুষরা, যাদেরকে আমরা পেছনে ফেলে রাখি। কিন্তু আমার মনে হয় তারাই সমাজের উচ্চতলার মানুষ, যারা আমাদেরকে সুস্থভাবে বাঁচার রসদ দিচ্ছে। একদম তাদেরকে সমাজে প্রতিটা মানুষের ভূমিকা আছে এবং সবাইকে নিয়েই আমাদের চলতে হবে। বাচ্চাটাকে এই শিক্ষাটা দিতে হবে যে আমরা সবাই সবার জন্য, একদম এই শিক্ষাটা আমাদের দিতে হবে। ঠিক তাই। তো স্যারের কাছে এরপর আবারও আসবো আরও একটা প্রশ্ন নিয়ে, গুরুত্বপূর্ণ, যে আমরা সবাই ঘরে বাইরে সবাই শান্তির খোঁজে থাকি, তো এই শান্তি জিনিসটা কি? দেখুন, আজকে বর্তমান যে পরিস্থিতি, সেখানে শান্তি যে শব্দটা সেটা অনেক বেশি প্রাসঙ্গিক। আজকে পৃথিবীটা একটা জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে। যে কোনো সময় মনে হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। আমরা দেখছি পার্শ্ববর্তী দেশগুলা একে অপরের সঙ্গে সংঘাতে লিপ্ত। আমাদের ভারতবর্ষের অবস্থাটাও ভালো নেই। আমাদের পার্শ্ববর্তী দুইটা দেশ বাংলাদেশ পাকিস্তান প্রতিনিয়ত সুরসুরি দিচ্ছে আমাদেরকে। কাশ্মীরে সম্প্রতিকালে যে ঘটে যাওয়া যে পেহেলগাঁওতে যে ঘটনাটা ঘটে গেল, মর্মান্তিক ঘটনা, ভীষণ মর্মান্তিক। সেখানে কি হলো? ধর্মের নাম দিয়ে আমাদের হিন্দু ধর্মের ২৬ জন যারা এখানে গিয়েছিল ঘুরতে, পর্যটক, ওদেরকে মেরে দেওয়া হলো ধর্মের নাম দিয়ে। কিন্তু তার মধ্যেও আমরা মানে মন দিয়ে ওদেরকে শ্রদ্ধা করি। একজন ওইখানকার স্থানীয় একজন মুসলিম যুবক, সে নিজের জীবনের মায়া ত্যাগ করে কিন্তু ওদেরকে বাঁচাতে এসেছিলেন, কিন্তু সেও কিন্তু তখন প্রাণ দিলেন এখানে। কিন্তু এই যে ধর্মের নামে যে এই যে সংঘাত, এটা কিন্তু একটা দেশের অগ্রগতির পেছনে কিন্তু মূল কারণ। দেশ কোনোদিন এইভাবে এগোতে পারবে না এইভাবে যদি আমরা একটা ধর্মকে আশ্রয় করে চলি। তার পরবর্তী সময় আমরা দেখছি কি বিভিন্ন ধর্মের মানুষরা নিজের মতো করে সোশ্যাল মিডিয়াতে পজিটিভ নেগেটিভ বার্তা ছড়িয়ে দিচ্ছে। তো এই যে বার্তাগুলি সমাজে চলছে না, সেটা কিন্তু সাম্প্রদায়িক হিংসার মূল কারণ। কিন্তু তো এগুলি করাটা ঠিক না। ঠিক, একদমই তাই। ধন্যবাদ স্যারকে আবারও। তো এরপর জেনে নেব যে অশান্তিকর পরিস্থিতির জন্য দায়ী কারা? সেটাই তো, অশান্তির পেছনে তো ধর্মটাকে ব্যবহার করা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়। তারপরে রাজনৈতিক ফায়দা লুটার জন্য। আমরা যদি সেই ব্রিটিশ ভারতে দেখি, লর্ড ক্লাইভ যখন এসেছিলেন আমার দেশে, উনি বুঝলেন এই দেশের হিন্দু ধর্মের আর মুসলিম ধর্মের মানুষরাই বেশি সংখ্যাগরিষ্ঠ, তাদেরকে যদি আলাদা করা যায়, তখন উনি রাজনৈতিক ক্ষমতা লাভের জন্য আর ব্যবসাকে প্রতিষ্ঠিত করার জন্য এই ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা চালু করেছিলেন। পরবর্তী সময়ে আমরা দেখলাম যে মোহাম্মদ আলী জিন্নাহ, উনি বলছিলেন যে হিন্দু মুসলিম ওদেরকে আলাদা রাষ্ট্র করে দাও, যার ফলস্বরূপ আমরা 1947 সালে দেখলাম দুইটা রাষ্ট্রের জন্ম হলো। আমার যে পার্শ্ববর্তী দুইটা দেশ পাকিস্তান বাংলাদেশ, এই যে অখণ্ড ভারত থেকে ছিটকে গেল, তারা কি ভালো আছে? তারা কিন্তু মৃতপ্রায় অবস্থায় চলে এসছে। কিন্তু আজকে যদি আমাদের সবাই যদি এক থাকতাম, এই ভারত পাকিস্তান বাংলাদেশ যে অখণ্ড ভারতবর্ষ, আমার মনে হয় না বিদেশি কোনো শক্তি আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারতো। তাই আমাদের প্রত্যেকের উচিত ধর্ম সম্পর্কে সঠিকভাবে জানা, জ্ঞান লাভ করা। আমরা ধর্মের ভুল ব্যাখ্যা নিয়ে এগিয়ে চলছি আর একটা দেশকে এইভাবে আমরা পিছিয়ে নিয়ে যাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ স্যারকে। তো এরপরে আমরা জেনে নেব শান্তির ক্ষেত্রে ধর্মের কি প্রভাব ফেলছে। সেটাই তো বলছিলাম ম্যাডাম, ধর্মটাকে আমরা ভুলভাবে জানছি। আচ্ছা, আমরা সাধারণ মানুষ যারা, আমরা কিন্তু ধর্ম গ্রন্থগুলি পাঠ করা বা সেই বাণীগুলি হৃদয়ঙ্গম করা আমাদের পক্ষে সম্ভব না। আমরা কি করছি, আমাদের যে ধর্মগুরু বা মৌলবীরা আছেন, ওনারা যেভাবে ব্যাখ্যা করছেন আমরা সেইভাবে এটাকে গ্রহণ করছি। এবার দেখা যায় অনেক ক্ষেত্রে এখানে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, যেটা আমরা গ্রহণ করছি, সেই ভুল ব্যাখ্যাটা নিয়েই কিন্তু আমরা সমাজে সুরসুরি দিচ্ছি। আমাদের জানতে হবে যে ধর্ম কী। ধর্ম শব্দটা এসছে সংস্কৃত ধৃ ধাতু থেকে, যার অর্থ হলো ধারণ করা। আমরা কোনো একটা শক্তিকে ধরে এগোতে চাই। ধরুন আমি পরীক্ষাতে গেলাম, কোনো কোশ্চান কমন পড়িনি, তখন আমি আমার আরাধ্য দেবতাকে স্মরণ করি,
হে কৃষ্ণ বা যেই ধর্মের মানুষ, আল্লাহ হোক, যিশু হোক, বৌদ্ধ হোক, আমরা স্মরণ করি কেন? একটা শক্তি পাই আমার মনের মধ্যে যে আমি হয়তো বা পারবো। তো ধর্ম মানে হলো একটা শক্তিকে আঁকড়ে ধরা, বা একটা শক্তি আমাকে আঁকড়ে ধরা যাতে আমি বিপথে না চলি। কিন্তু এই কথাগুলি বা ধর্মের যে মূল ব্যাখ্যাগুলি সেগুলি কিন্তু আমরা পাই না। কিন্তু অনেক ক্ষেত্রে ধর্মীয় গুরুরা তাদের নিজেদের স্বার্থের জন্য ধর্মটাকে ব্যবহার করছে, নিজেদের স্বার্থের জন্য। আজকে প্রত্যেকটা ধর্ম দেখুন ভাগ হয়ে গেছে। মুসলিম ধর্ম শিয়া সুন্নিতে ভাগ হয়ে গেছে, খ্রিস্টান ধর্ম ভাগ হয়ে গেছে, ক্যাথলিক, ব্যাপটিস্ট, প্রত্যেকটা ধর্ম কিন্তু এভাবে ভাগ হয়ে গেছে। কেন? ওই নিজেদের স্বার্থের জন্য আমরা ধর্মটাকে ব্যবহার করছি। আর আমাদের মতো সাধারণ মানুষ আমরা আসলে ধর্মের ব্যাখ্যাটা অতটা বুঝি না। যা বোঝায় ওই ধর্মীয় গুরু, ওদেরকে আমরা পূজার আসনে বসিয়েছি, আমরা সেই পথেই চলছি। আর সেই গোঁড়ামি নিয়ে আমরা সমাজে অশান্তি সৃষ্টি করছি। তাই আমাদের মানতে হবে যে সব ধর্মের মূল কথা এক। সেই আমরা মানুষ হিসেবে আমাদের একটাই ধর্ম, মানবিকতা। আমরা একজন মানুষ, এর উপর কোনো ধর্ম নাই। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকের জন্য আমরা কাজ করব। মহাত্মা গান্ধী একটা কথা বলে গেছেন যে সত্য ও ন্যায়ের উপর কোনো ধর্ম নেই। তা আমরা সত্যের পথে চলবো আর ন্যায়ের পথে চলবো, তার উপর কোনো ধর্ম নেই। আরেকটা যদি উদাহরণ বলি, আমি পেপারে পেয়েছিলাম একটা একজন শিখ, তাদের তো মাথায় পাগড়ি থাকে এবং তাদের পাগড়িটা কিন্তু যে কোনো জায়গায় খোলা যায় না, আমি যতটুকু জানি। তো রাস্তা দিয়ে যখন চলছিলেন তখন একটা লোক অ্যাক্সিডেন্ট করলো। সঙ্গে সঙ্গে শিখ যে লোকটা, উনি মাথার পাগড়িটা খুলে ওকে বেঁধে দিলেন, প্রাথমিক চিকিৎসা করলেন। পরবর্তী সময় এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে একজন ধর্মের মানুষ, তুমি তোমার ধর্মের যে নিয়ম নীতি তার বাইরে চলে গেছো। তখন ওই লোকটা বলছিলেন যে আমার কাছে সবার আগে মানব ধর্ম, আমি একটা মানুষকে সুস্থ করেছি, এটাই আমার কাছে ধর্ম, এটাই আমার কাছে পরম তৃপ্তি। এটাই হোক না আমাদের ধর্মের মূল কথা, যে আমরা মানুষের জন্য কাজ করব। কোনো ধর্মটাকে ব্যবহার করে আমরা সংঘাত, হিংসা এগুলি যাতে আমরা না করি। ঠিক। তো স্যারের কাছ থেকে আমরা এরপর জেনে নেব যে শান্তির যে স্থাপনে মূল্যবোধের ভূমিকা কতটুকু। দেখুন, শান্তি স্থাপন করতে, শান্তি মানে হলো আমরা দৈহিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক, প্রাক্ষবিক, এই নৈতিক সমস্ত কিছুর সুস্থতা। এইগুলির দিক যখন আমরা অসুস্থ হয়ে পড়ি বা তার স্বাভাবিকতা হারিয়ে ফেলে, তখন কিন্তু আমার মনের মধ্যে শান্তি থাকে না। কিন্তু তার জন্য আমাদের মূল্যবোধটা দরকার, যে আমি কোন জিনিসটাকে কতটুকু মূল্য দেব। আজকে আমার সামনে আপনি বসে আছেন, আপনি কোন ধর্মের মানুষ আমি জানি না। এবার যখন জানলাম আপনি অন্য ধর্মের একজন মানুষ, তখন আমি আপনার সঙ্গে আরেক রকম ব্যবহার করব। আর যখন জানতে পারবো যে আপনি আমার ধর্মের মানুষ, আমি একরকম ব্যবহার করব, সেটাই কিন্তু অশান্তির মূল কারণ। তো আমাদের উচিত কি, প্রত্যেককে একজন মানুষ হিসেবে সম্মান করা, প্রত্যেকেরকে শ্রদ্ধা করা, তাহলে তো আমরাও সেটা ফিরে পাবো। তো আমরা যদি শান্তি স্থাপন করতে চাই দেশের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে, আমার মনের সুস্থতা যেমন দরকার, আমার পারিপার্শ্বিক সুস্থতাও দরকার। ঘুম থেকে উঠে বেরোলাম, আমার পরিবেশটা, আশেপাশের পরিবেশটা সেটা কিন্তু স্বাভাবিক নেই, তখন আমার মনটাকে যতই আমি সুস্থ রাখার চেষ্টা করি সেটা থাকবে না কিন্তু। তাই আমাদের প্রত্যেকের উচিত শুধু নিজের জন্য না, প্রত্যেকের জন্য বাঁচা, নিজের মনের মন্দিরে নিজের সুস্থতাকে বজায় রাখা, নেগেটিভিটি থেকে দূরে থাকা, অন্যকে বাঁচার রসদ দেওয়া, তাহলে হয়তো আমরা সুস্থ সমাজ পেতে পারি। বাহ, স্যারের কাছে খুব সুন্দর একটা আমরা কথা জেনে নিতে পারলাম যে কিভাবে আমরা শান্তি থেকে মূল্যবোধটা আমরা জানতে পারবো বা শিখতে পারবো। তো এরপরে স্যারের কাছ থেকে জেনে নেবো যে আমাদের বাচ্চাদের তো প্রকৃত মানুষ তৈরি করতে গেলে আমরা পুঁথিগত বিদ্যাটাকেই মেন ভাবি। তো আসলে কি পুঁথিগত বিদ্যাটা কি আমাদের শেখালে চলবে, না এর পেছনে আরও কিছু আমাদের করতে লাগবে? দেখুন ম্যাডাম, পুঁথিগত বিদ্যাটা আমাদের শুধু সার্টিফিকেট দেয়, ভবিষ্যতে আমরা বড় বড় চাকরি করব, অনেক টাকা রোজগার করব, কিন্তু আমরা যদি প্রকৃত মানুষ করতে চাই, আমার মনে হয় পুঁথিগত বিদ্যার পাশাপাশি বিভিন্ন কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, নাচ, গান, নাটক, আবৃত্তি, খেলাধুলা, আরও বড় যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এনএসএস। এটা এমন একটা প্ল্যাটফর্ম, এনএসএস, সেটা কিন্তু সুস্থ সমাজ গঠনে, প্রত্যেকটা বাচ্চার স্বাভাবিক উন্নতিতে, তার সর্বাঙ্গীন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমার বিদ্যালয়ের ক্ষেত্রেই বলি, আমার বিদ্যালয়ের আমরা যখন এনএসএস শুরু করলাম, কোনো স্টুডেন্টকে আমি দেখতে পাই তারা একটু পিছিয়ে থাকতো, কারোর সঙ্গে মিশতো না, কথা বলতো না, কোনো কিছু জানতে চাইলে বলতো না, একটা জড়তা ভাব ছিল। যখন ওরা এনএসএসের মাধ্যমে সমাজের মানুষের জন্য কাজ করা শুরু করলো, সাফাই অভিযান হোক বা বাড়ি বাড়ি গিয়ে সেটা মানুষের সমস্যাগুলি জানা, সমাধানের চেষ্টা করা, বা বন্যার সময় মানুষকে সাহায্য করা, কোনো আর্তপীড়িত মানুষ দেখলে তাকে একটু অন্ন তুলে দেওয়া,
বা রক্তদান উৎসব, নিরক্ষরতা দূরীকরণ উৎসব, এই উৎসবগুলি যখন করতে থাকলাম আমরা, তাদের মধ্যে অনেকটা স্বাভাবিকতা চলে এসছে। এখন ওরা ওদের আশেপাশে কোনো সমস্যা দেখলে আমাকে ফোন করে যে স্যার আমার এখানে ওই সমস্যাটা হচ্ছে, আসুন না আমরা সবাই মিলে সমাধানের চেষ্টা করি। আমি মনে করি এই যে তার মধ্যে এই যে স্বাভাবিক পরিবর্তনটা নিয়ে আসলাম আমরা, এনএসএস, যেটা আমার মনে হয় কোনো বই বা কারিকুলাম দিতে পারে না। ক্লাসরুমে যখন আমরা পড়াই, সেই ক্লাসরুমের পড়াটা বা কারিকুলাম একটা নির্দিষ্ট বাধা ধরা যে সিলেবাস, সেখানে বাচ্চাদের মধ্যে হিংসা তৈরি করে, কেউ কাউকে নোট দিতে চায় না। কিন্তু এর বাইরে গিয়ে যখন আমরা কাজগুলি করি না, তখন তাদের মধ্যে একটা সহযোগিতা, সহমর্মিতা, এই যে সামাজিক গুণাবলীগুলি, সেটা ডেভেলপমেন্ট হয়। তার জন্য বলছি পড়াশোনার পাশাপাশি কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, এনএসএস অনেক বেশি গুরুত্বপূর্ণ। একদম তাই। তো প্রতিটা বাচ্চাকেই সত্যি আমাদের করানো দরকার যে পড়াশোনার পাশাপাশি যেটা রয়েছে, যে বিভিন্ন ধরনের কেউ আর্ট শিখবে, কেউ গান শিখবে, যে যেটা পছন্দ করে সে সেটা যদি লক্ষ্য থাকে সে সেটা নিয়ে এগোতে পারে, তাহলে তার জীবন সুন্দরভাবে আরও গড়ে উঠতে পারে। তো এরপরে আমি স্যারের কাছ থেকে আরেকটা প্রশ্ন খুব ইন্টারেস্টের সাথে জিজ্ঞেস করব যে আমাদের ক্লাসে তো অনেক স্টুডেন্টই থাকে, তার মধ্যে ভালো কেউ পড়াশোনায় হয়তো খুবই ভালো, কেউ হয়তো একটু মিডিয়াম, বা কেউ একদমই পারছে না জিনিসটা বুঝতে। তো এই সব স্টুডেন্টগুলোকে আপনি, পিছিয়ে পড়া স্টুডেন্টগুলোকে কিভাবে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন? দেখুন, ক্লাসের মধ্যে পিছিয়ে পড়া স্টুডেন্ট বা তার দ্বারা হবে না, পারবে না, সেই ভাবনাগুলো আমাদের মধ্য থেকে আগে সরাতে হবে। একটা বাচ্চা ক্লাস 10 থেকে 11-এ উঠেছে, 11 থেকে 12-এ উঠেছে, সে কিন্তু তার যোগ্যতা দিয়েই উঠেছে। কিন্তু এবার তার যোগ্যতাকে কিন্তু আমরা কিন্তু দুর্বলতা ভাবতে পারি না। কিন্তু হয়তোবা সে ওই ক্লাসে একটু পিছিয়ে পড়া, সে কিন্তু অযোগ্য না। কিন্তু এবার একটু পিছিয়ে পড়া বাচ্চাকে আমি যদি এগিয়ে নিয়ে যেতে চাই, তাকে কিন্তু ও ক্লাসের ব্রিলিয়ান্ট স্টুডেন্টের মতোই যদি আমি চালিত করি, হবে না। কিন্তু তাকে তার মতো করে তৈরি করতে হবে। তার ধরুন 1 কেজি ওজন নেওয়ার ক্ষমতা আছে, আমি তাকে 3 কেজি দিয়ে দিলাম, সে কিন্তু পারবে না। বরঞ্চ 1 কেজি যে নিতে পারতো সেটাও সে হারিয়ে ফেলবে। তো আমার উচিত একটা ক্লাসের মধ্যে যেমন দুর্বল স্টুডেন্ট আছে, মাঝারি স্টুডেন্ট আছে, আবার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে, সবার কথা মাথায় রেখে প্রত্যেকটা বাচ্চাকে আলাদা আলাদাভাবে তাকে বোঝা, আলাদা আলাদাভাবে শিক্ষা দেওয়া, তাদের চাহিদাকে গুরুত্ব দেওয়া। আমরা অনেক সময় আমি যা জানি সেটাই জোর করে পড়াই, হয়তোবা আমার বাচ্চাটা সেটা নিতে চায় না আমার থেকে, বা পারছে না, বা সে এটা আগে জেনে গেছে, হয়তোবা জেনে গেছে আগে, তো সে তো ক্লাসে মনোযোগ দেবে না। তো আমার কাছকে স্টুডেন্ট কি চায় তার চাহিদাকে আগে গুরুত্ব দিতে হবে। আজকের শিক্ষাটা কিন্তু শিক্ষক কেন্দ্রিক শিক্ষা না, চাইল্ড সেন্ট্রিক এডুকেশন চলছে এখন। স্টুডেন্টের চাহিদাকে গুরুত্ব দিতে হবে। আমরা মা বাবারা কি করি, আমাদের অতৃপ্ত স্বপ্নগুলো বাচ্চার উপর চাপিয়ে দিই, সবথেকে ভুল করি আমরা। পরবর্তী সময় দেখা যায় হ্যাঁ জীবনে যা করতে পারতো সেটাও আর দিতে পারছে না। তো আমাদের এটা উচিত যে বাচ্চাটা কি চায় সেটাকে আগে আবিষ্কার করা। একদম ঠিক। তো স্যারের কাছে এরপরে আসবো যে আমরা গার্জেনরা অনেক সময় কি হয় যে আমরা ইংলিশ মাধ্যম স্কুলগুলোতে পড়াতে চাই, কারণ আমার বাচ্চা যাতে খুব ভালো করে ইংলিশ বলতে পারে এবং সব নলেজটা যাতে ইংলিশে খুব ভালো হয়। তো আমরা অনেক সময় বাংলা মিডিয়াম স্কুলে ভর্তি করতে চাই না। তো এটা কি আসলে ঠিক না ভুল? দেখুন, আমরা প্রত্যেকেরই ইচ্ছা থেকে বাচ্চাটাকে ইংলিশ মিডিয়াম ভর্তি করাই, কিন্তু আমাদের এই রাজ্যে বা আমাদের দেশে একটা গরিব অংশের মানুষ কিন্তু বেশি, যাদের পক্ষে সম্ভব হয় না প্রাইভেট ইংরেজি মিডিয়াম স্কুলগুলিতে ভর্তি করানো। তখন আমাদের মনের মধ্যে একটা দুঃখ থেকে যায়। কিন্তু আমরা ওই বাচ্চাটাকে যদি তার অবস্থা থেকেই তাকে সর্বোত্তমটা দিয়ে তৈরি করতে পারি, সে কিন্তু আর পিছিয়ে যাবে না। আমাদের স্কুলে 2021 ব্যাচের একটা স্টুডেন্ট, সে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছিল। তখন তার ইচ্ছে ছিল সে সায়েন্স নিয়ে পড়বে, কিন্তু আর্থিক অসঙ্গতির কারণে সে যেতে পারেনি। সে আমার স্কুলে আর্টস নিয়ে পড়লো। তাকে প্রথম মনে অনেক দুঃখ ছিল, তার ক্লাসে মনোযোগ দিত না। পরবর্তী সময়ে আমরা শিক্ষকরা যখন তাকে বুঝালাম, সে কিন্তু ওই জায়গা থেকে ক্লাস 12-এ 80% এভাব মার্কস নিয়ে বেরোলো। তারপরে ইংরেজিতে অনার্স নিয়ে সে গ্র্যাজুয়েশন করলো, মাস্টার্স করলো, এখন বিএড করছে। সে রিসেন্টলি সে ত্রিপুরা পুলিশেও চাকরি পেয়ে গেছে, অফারটা এখনও পায়নি। তো আমরা যদি বাচ্চাটাকে যে হবে না, পারবে না বা দিতে পারছি না, সেটা না, বাচ্চাটাকে যেই অবস্থায় আছে সেই অবস্থায় তাকে সর্বোত্তমটা দিয়ে তাকে তৈরি করতে হবে, তাহলে সব জায়গা থেকে আমরা সাকসেস পেতে পারি। মানে তাই কোনো নেগেটিভিটি তার মধ্যে দেবো না, বা আমরা নেগেটিভ কথা তাকে বলবো না, পজিটিভ দিকে তাকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো এই কারণেই বলবো, আমরা যে আমাদের সিটি চ্যানেল যে একটা শুরু হয়েছে, আমাদের ডক্টর মলয় পীর স্যার, উনি এই চ্যানেলের মাধ্যমে মানে এই বলতে চাইছেন যে 3 থেকে 13 বছরের যে বাচ্চারা আছে তারা যেন সবসময় ইতিবাচক কিছু শিখুক,
তাদের মুডটা যেন ইতিবাচক দিকেই যাক এবং তারা ইতিবাচক জিনিসগুলোকে নিয়েই যাতে বড় হয়ে উঠতে পারে। তো এই চ্যানেলের মাধ্যমে আমরা ইতিবাচক ধারণা ছড়িয়ে দিতে চাইছি এবং বলবো যে আমরা ঘর থেকে শুরু করব, পেরেন্টসরা যারা আছি তারা দেখবো এই চ্যানেলগুলো, সিটিএর চ্যানেলটি, এবং বাচ্চাদেরকেও দেখাবো যাতে তাদের ভবিষ্যৎ আরও সুন্দরভাবে গড়ে উঠতে পারে। তো ধন্যবাদ। তো এরপরে স্যারের কাছ থেকে আমরা জেনে নেবো যে আমাদের বাচ্চারা, যে ভবিষ্যৎ যে বাচ্চারা আছে তাদের জন্য কি মেসেজ দেবেন যে তাদের মানে জীবনটা যাতে আরও সুন্দরভাবে গড়ে উঠতে পারে। একটা বাচ্চাকে সুন্দরভাবে গড়ে উঠতে গেলে তাকে আগে প্রথমত মানুষ হতে হবে। আমরা বলি কি ওকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, অনেক কিছু বানাবো, কিন্তু আমরা কেউ বলি না তোকে ভালো মানুষ বানাবো। তো আমাদের প্রত্যেকের উচিত আমার বাচ্চাটাকে যাই বানাই সঠিক মানুষ বানাতে হবে। যদি আমি তাকে সঠিক মানুষ বানাতে না পারি সেটার ফল কিন্তু আমাদেরই ভোগ করতে হবে। অনেক সময় আমরা কি করি, শুধু আমার নিজের বাচ্চাটা মানুষ হোক, সে উচ্চশিক্ষিত হোক, সেটাই শুধু ভাবি, কিন্তু আর পাশের বাড়ির বাচ্চাটা সে যখন খারাপ পথে যাচ্ছে আমরা ডাক দিই না তাকে, কিন্তু আমরা ভুলে যাই আমার বাচ্চাটা ঘুম থেকে উঠে আবার ওই বাচ্চাটার সঙ্গেই কিন্তু মিশবে গিয়ে। তো আমার শুধু আমার করে এই যে সংকীর্ণ মনোভাব, সেটাই কিন্তু আমাদের ধ্বংসের মূল কারণ। আমাদের উচিত শুধু আমি আমার জন্য না, প্রত্যেকের জন্য। আমার বাচ্চাটাকে যখন মানুষ করব, পাশের বাচ্চাটাকেও পজিটিভ রিইনফোর্সমেন্ট তাকে দেবো, যাতে হ্যাঁ সঠিক পথে চলতে পারে। তাহলে তো একে অপরের সঙ্গে মিলেমিশে সুস্থ সমাজ গড়তে পারবো। শুধু শুধু আমার করে এই ভাবনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর প্রত্যেকটা বাচ্চার উচিত প্রথমত তার জীবনে মা বাবার অবদান সবচেয়ে বেশি, তারপরে যদি কার অবদান থাকে সেটা হলো শিক্ষক। কারণ মা বাবারা জন্ম দেন, শিক্ষক প্রাণ দান করেন। তো ওদের প্রতি অবজ্ঞা, ঘৃণা, সেটা কিন্তু বাচ্চাদের ভবিষ্যতে একটা অশনি সংকেত কিন্তু। তো তাদের উচিত পড়াশোনার পাশাপাশি সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে সঠিক মূল্য দেওয়া, মা বাবা শিক্ষককে গুরুর আসনে বসানো, শ্রদ্ধা করা। তাহলে হয়তোবা তারাও আগামী দিন সমাজে ভবিষ্যতে অনেক উপরে যেতে পারবে। একদম তাই। ধন্যবাদ স্যারকে। তো এরপর আমরা স্যারের কাছ থেকে আরও একটি প্রশ্ন জেনে নেবো যে আমরা বাবা মা কী করি যে আমার ছেলেকে ডাক্তার বানাতে হবে, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতে হবে, ইঞ্জিনিয়ার ডাক্তার ছাড়া কি আর কিছু মানে আমরা করতে পারি না? অবশ্যই ম্যাডাম, একটা ইঞ্জিনিয়ার হোক, একজন ডাক্তার হোক, বা যে কোনো পেশার মানুষ হোক, তাদেরকে কিন্তু তৈরি করে কিন্তু একজন শিক্ষক। কিন্তু আমরা মাধ্যমিকে ভালো রেজাল্ট করার পর সবাই চায় শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হতে, কিন্তু কেউ শিক্ষক হতে চায় না। আজকে যারা আর্টসে পড়াশোনা করছে ওরা কি ভবিষ্যতে কিছু করতে পারছে না? এখন দেখুন চাকরির তো অভাব নেই, এখন হলো আমরা সঠিক নির্দেশনার অভাবে বিপথে চলে যাই। হয়তোবা মাধ্যমিক পাশ করার পর আমাদের কাছে চাকরির সুযোগ ভবিষ্যতে কোনটাতে গেলে ভালো হবে সেটাতে না গিয়ে আমরা কি করি, ভুল পথে চলে যায়। দেখা যায় সময় পয়সা সব নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নিতে পারতাম তাহলে হয়তোবা আমি অনেক আগে সাকসেস পেয়ে যেতাম। আরেকটা কথা বলি, শুধুমাত্র চাকরি জীবনের শেষ না, সরকারের পক্ষে কোনোদিনও সম্ভব না একটা দেশের বা একটা রাজ্যের প্রত্যেককে চাকরি দেওয়া। তো আমাদের কি করো, চাকরি না দিয়েও আমাদের কিন্তু কিছু করে মানে খেয়ে যাওয়ার মতো সুযোগ কিন্তু করে দিচ্ছে। আমাদের কিন্তু ওই দিকটা মাথায় রাখতে হবে। সরকারি চাকরি করে মানুষ কয় টাকা রোজগার করে, কিন্তু আমি যদি অন্য কোনো কিছুতে মনোযোগ দিই সেটা থেকে আরো ভালো কিছু কিন্তু আমরা পেতে পারি, কিন্তু সেটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। একদম ঠিক। ধন্যবাদ স্যারকে আবারও। তো আমরা একটা বিশেষ বিজ্ঞপ্তি দর্শকদের জন্য জানাবো যে আমাদের ওপিডি যে পরিষেবা আছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে, তো ওখানে আমাদের এখন বর্তমানে 10টা থেকে 4টে অবধি পরিষেবা পাওয়া যায়। তো এখন 1 মে থেকে 2025-এ তো ওইটা শুরু হবে সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি। তো ওখানে বিশেষ ডাক্তার দ্বারা, সুচিকিৎসক দ্বারা ওখানে সেবা পাওয়া যায় এবং মাত্র সেটি 10 টাকার বিনিময়ে, এবং ওষুধে ও পরীক্ষা নিরীক্ষার ওপর থাকছে বিশেষ ছাড়। তো আমি বলবো আপনারা অবশ্যই এই সুবিধাটা নেবেন। ধন্যবাদ। তো এরপরে স্যার আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি ধন্যবাদ জানাবো স্যারকে, স্যারের এই মূল্যবান সময় আমাদের পজিটিভ বার্তার অনুষ্ঠানে স্যার দেওয়ার জন্য। তো আমরা আজকে অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করছি। নমস্কার।